ভাই দাঁড়ান, মেডিকেলের ভিতরে মারামারি করেন না আপনারা। ইজতেমা মাঠের দখল নিয়ে প্রাণহানির পর টঙ্গী এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। পরস্পরকে দোষারোপ দুপক্ষের আইনি ব্যবস্থা নেবে সরকার। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করে। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, 6 জনের 10 বছর করে কারাদণ্ড। তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো আচরণ করবে না বিএনপি। মন্তব্য তারেক রহমানের। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল 2 শতাধিক ঘর। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। সরকারি নির্দেশনা মেনে ময়দান ছাড়ছেন সাদপন্থীরা। সংঘাত এড়াতে পুলিশ, বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। ইজতেমা ময়দান এবং আশপাশের 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ, অবস্থান এবং মিছিলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এর আগে গতরাতে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত এবং আহত হন শতাধিক। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে। গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাগ তীর। পুলিশ ও স্থানীয়রা জানায় জোর ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। এদিকে আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, হতাহত হন অনেকে। আহতদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণেও দেখা দেয় উত্তেজনা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। সংঘাতের জন্য জুবায়ের পন্থীদের দায়ী করেছেন সাদ অনুসারীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। সংঘর্ষের পর জুবায়ের অনুসারীরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তাদের আরেকটি অংশ। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের জন্য সাদ অনুসারীদের দায়ী করেন তারা। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। সংঘাতের ঘটনায় ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্স, বিবিএন সহ আমরা নিয়োজিত আছি।
ইজতেমা ময়দান খালি করতে সরকারি নির্দেশের পর সেখান থেকে সরে যেতে শুরু করেন সাদপন্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে ইজতেমা ময়দানে যারা হামলা এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তাবলিগের মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের পন্থীদের সাথে পৃথক বৈঠক শেষে তিনি কথা জানান। জুবায়ের পন্থীদের পক্ষে মাওলানা মামুনুল হক বৈঠকে অংশ নিয়ে বলেছেন, এবারের ইজতেমা শুধু তারাই করবেন কারণ সাদপন্থীরা লাশ ফেলে ইজতেমার অধিকার হারিয়েছে। অন্যদিকে সাদপন্থীদের মুখপাত্র রেজা আরিফ বলেছেন, মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, ইজতেমা ময়দান প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছেন তারা। তাবলিগের সংকট নিয়ে 2 দফায় সচিবালয়ে বৈঠক হয়েছে। মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সমর্থক মুরব্বীদের সাথে আলাদা বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে তথ্য, ভূমি, শিল্প, ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রাণহানি, আহত, নিখোঁজ সব বিষয়ে আলোচনার পর ইজতেমা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাদপন্থীরা। ওনাদের অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। মাওলানা মামুনুল হক জুবায়ের সমর্থক অংশের নেতৃত্ব দেন বৈঠকে। তিনি সাদ সমর্থকদের নিষিদ্ধের দাবি করেন। বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5000 মানুষকে মারাত্মক আহত করেছিল। কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমায় হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারের অবস্থান, সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক আগে। তাবলিগ জামায়াতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও দিনভর অবস্থান ধরে রাখেন মাওলানা জুবায়েরপন্থীরা। সরকারের ব্যবস্থা নেওয়ায় বৃহস্পতিবার ইজতেমা ময়দান অভিমুখে লং মার্চের ঘোষণা প্রত্যাহার করেন তারা। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য দিন ধার্য আছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ কখন থেকে ইজতেমায় অংশ নেবে তা এখনো স্পষ্ট নয়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামিও সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড পেয়েছেন। মামলা তদন্ত সঠিকভাবে হয়নি এবং আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস এবং দণ্ড কমানো হয়েছে বলে জানিয়েছেন উচ্চ আদালত। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি জামাত সরকার। পরবর্তীতে 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালাবদলে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। মৃত্যুদণ্ড দেয়া হয় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দিলেন উচ্চ আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছরের জেল হয়েছে 6 জনের, আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলা আজকে নিষ্পত্তি হলো। এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা।
জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। এই মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। বলা হয়েছে কেবল রাজনৈতিক রং দিতেই বাবর, নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। উচ্চ আদালতে রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন এক নির্বাচন হবে, তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং 31 দফা বাস্তবায়ন করেই ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সমাবেশগুলোতে মানুষের যে ভিড় থাকে, তিনি বলেন, শুধু জুলাই আগস্ট মাসেই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, তবে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। এমন সময় সবথেকে প্রয়োজন মানুষের আস্থা ধরে রাখা। তাই দলের আদর্শ প্রচারের পাশাপাশি নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচন, আমি গতকালকেও বলেছি, একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দিবেন? আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন। একটা পরিবারে যেখানে 5 জন, 7 জন, 8 জন, 10 জন ভাই বোন থাকে, 2-1টা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। এছাড়া সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের তাগিদ দেন আয়োজনে অংশ নেয়া বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। পিছিয়ে আসেননি সহকর্মী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মিশরে পৌঁছে মালয়েশিয়ার হায়ার এডুকেশন মিনিস্টারের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন প্রফেসর ইউনূস। প্রেস সচিব জানিয়েছেন, এই সফরে বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন এবং বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, তুর্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো ইসলামিক দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। রাজধানীর কড়াইলের বউবাজার বস্তিতে ভয়াবহ আগুনে 2 শতাধিক ঘর পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল 4টার দিকে গুলশান লেক সংলগ্ন কড়াইল বস্তিতে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে ফায়ার সার্ভিস। এই যেন আগুন আর পানির এক ভয়াল সহাবস্থান। 4টার সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বস্তির যে অংশে আগুন লাগে তার ঠিক পাশেই গুলশান লেক। ফায়ার সার্ভিস সেই আগুনের খবর পায় বিকেল 4:15টায়। বস্তিতে প্রতিটি ঘরই ছিল দাহ্য পদার্থে ভরপুর, ফলে আগুন হয়ে ওঠে সর্বআগ্রাসী। পরে 6:30টায় তা নির্বাপন করে ফায়ার সার্ভিস।
এরপর ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারী হয়ে ওঠে করাইল বস্তি এলাকা। বস্তিবাসীর অনেকে অক্ষত মালামাল পাওয়ার আশায় ধ্বংসস্তূপেই খোঁজাখুঁজি শুরু করেন। আমার 1 লাখ টাকা 2 লাখ টাকার মাল হইব আমার বুঝছে, আমারে কে সাহায্য করব, কে আমারে দয়া করব? আমার তো পৃথিবীতে কেউ নাই। কাজের টাকা দিয়ে এই অবস্থা, তো ঘরের লোম তুমি কিছু করতে পারি না, সব লুট করে লয়ে গেছে। এক লোক চটপটি গরম করতেছিল গ্যাস সিলিন্ডারে, বুঝছেন, গ্যাস সিলিন্ডারে বাস্ট হওয়া আপনি দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে সূত্রপাত ঘটা আগুনের লেলিহান শিখায় ক্ষয়ক্ষতি কম নয়। ফায়ার সার্ভিস জানায় প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। আমরা নৌবাহিনীর কাজ করছি, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে, আর কোনো সমস্যা নাই। আনুমানিক প্রায় 200-র উপরে ঘর পুড়েছে। বস্তির আগুন লাগা অংশের প্রবেশমুখটি প্রচণ্ড সংকীর্ণ হওয়ায় ঢুকতে বেগ পেতে হয় পানিবাহী গাড়িগুলোকে, নয়তো আগুন আরও আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো দাবি বস্তিবাসীর। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে 5 শিক্ষার্থী হত্যা দ্রুত বিচার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র জনতার নিরাপত্তার দাবি জানান। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তারা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় এখান থেকে। শিক্ষার্থীরা বলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারকে দায় নিতে হবে। সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। আমাদের 5 জন শিক্ষার্থী হত্যা করা হয়েছে, তাদের আসামিদেরকে শনাক্ত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। আমরা সুষ্ঠু বিচার চাই, শুধু গ্রেফতার দেখালেই চলবে না, সঠিক বিচার দেখাইতে হবে আমাদেরকে। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই ফ্যাসিস্ট যেন আবার নতুন করে তৈরি না হয়। এদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত এলে উল্টে যাবে নরেন্দ্র মোদীর গদি, এমন মন্তব্য করে ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেছেন ঢাকা অস্থির হলে ভারতও শান্ত থাকবে না। বুধবার বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন তারা। ভারত ও আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় সরকারের সমালোচনা করে তারা বলেন শিক্ষার্থীরা নিরাপদ না থাকলে সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নামবে মানুষ। বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের গদি বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যান। যদি আপনারা সেটা না করেন, কখন নরেন্দ্র মোদীর গদি গঙ্গা নদীতে পড়ে যাবে তা আপনারা বুঝতে পারবেন না। আপনারা যতই গুপ্ত হত্যা করেন, যতই ভয় ভীতি দেখান, বাংলার মানুষ দমে যাবে না, বরং আমরাও আপনাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যশোরে ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তৃতা দেওয়ার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি একটি মাদ্রাসার মঞ্চ নাটকের দৃশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। সুসজ্জিত মঞ্চ, হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ, অস্ত্র সদৃশ বস্তু হাতে ইসলামিক স্টেট আইএসের মতন পোশাক পরা দুজন দাঁড়িয়ে মঞ্চে। তারই মাঝে আরবিতে বক্তব্য দিচ্ছেন সাদা পোশাক পরিহিত আরেকজন। এমন একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার রাতে। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন আইএসের কবলে বাংলাদেশ, তো কারো জঙ্গিবাদের উত্থানে পিলে চমকে যাবার জোগাড়। কিন্তু আসলে ভিডিওটি কিসের? জানা যায় ভিডিওটি যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। কর্তৃপক্ষ জানায় 17 ও 18 ডিসেম্বর ছিল শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান। সেখানেই যেমন খুশি তেমন সাজো সেগমেন্টে ইসরায়েল ফিলিস্তিন অবস্থান তুলে ধরতে মঞ্চস্থ করা হয় নাটকটি। ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুক মাত্র, এছাড়া তেমন কিছু না। কিন্তু এটাকে এক গোষ্ঠী বা সম্প্রদায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত শেষে জানায় মঞ্চস্থ নাটকের ভুল ব্যাখ্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায়, দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। সামাজিক মাধ্যমে এডিট করে এ ধরনের ভুল তথ্য ছড়ানো খুবই সহজ, তাই নেটিজেনদের আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিটি এবং পৌর কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকেই ঘোষণা দেন দুই প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব। আগামীতে সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। গেল ২৬ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দেশজুড়ে ১২ সিটি কর্পোরেশন ও ৩৩২টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। প্রায় ৩ মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানান তারা। আমাদেরকে পুনর্বহাল করে দেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনের আগে অনেক সহযোগিতা লাগবে, আপনারা আমাদেরকে পুনর্বহাল করেন। আপনাদের সমাবেশে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এই ৯টা ৫টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে বাতিল করেছেন এই যুক্তিতে, যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্ত্বেও এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইটে ভোট করছে না? এ সময় কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। যে ওই ফ্যাসিস্টদের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলে, ফ্যাসিবাদীদের বিচার হবার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আগে বিচার, তারপরে ইলেকশন। আপনারা কি ঐক্যবদ্ধ? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্ট না করায় জনপ্রত্যাশা পূরণ হয়নি, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। স্থায়ী কমিটির আরেক সদস্য AJM জাহিদ হোসেন বলেছেন, ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিব ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আর অন্যদিকে রিজভী আহমেদ বলেন, ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করবে ততদিন জারি থাকবে রাজনৈতিক প্রতিবাদ। সকালে রাজধানীর কড়াইল এলাকার BTCL কলোনিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল অবলম্বন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই ৪ থেকে ৬ মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে।
প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দায়িত্বশীলদের বক্তব্য বিভ্রান্তিকর। ওনারাদের বক্তব্য কোনটা বিশ্বাস করুন? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে। ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে ক্ষমতা কে দিল? প্রেস সচিব তো সরকারি চাকরি করে, প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি, দেশের মানুষ বানিয়েছে। 53 বছরেও রাজনীতিকরা কোনো সংস্কার করেনি। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। 75-এ বাকশালের পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, সকল পত্রিকা খুলে দিলেন। ওইটা সংস্কার না? তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য, এই রেমিটেন্স বলেন, বিদেশে চাকরি, এটা কি সংস্কার না? এর আগে কাকরাইলে দেশীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে। আরে আমরা অন্যায় করি, বাংলাদেশের মানুষকে হত্যা করি, শেখ হাসিনা তো টু শব্দও করে না। এই রকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার। অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পালাতে কারা সাহায্য করেছিল তা চিহ্নিত করার দাবিও জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তিনি মৌখিক অভিযোগ করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে জীবনের 5 বছর 4 মাস কোথায় ছিলেন, কারাই বা গুম করেছিল সে অভিযোগ জানাতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এ সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মৌখিক অভিযোগে মাইকেল চাকমা বলেন, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে কারা যেন তুলে নেয়। এরপর তার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান পায়নি। শুধু তাই নয়, তার খোঁজ চেয়ে করা রিটও শুনেননি হাইকোর্ট। জানালেন কি হয়েছিল সেদিন। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশ, অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। মাইকেল চাকমার এই অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর জানালেন, এর তদন্ত করা হবে। আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো স্বীকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7 আগস্ট চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নামে থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার নাম ধারণ করবে তা জানা যাবে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন সংক্রান্ত জটিলতার সুরাহ আদালতের রায়ে দেবেন বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে মাত্র। এটি পূর্ণতা পাবে আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউয়ের রায়ের পর। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালের 10 মে আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায় দেন। এর ভিত্তিতে হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। পরবর্তীতে রিটের প্রেক্ষিতে মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে দেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসার পথ তৈরি হয়েছে।
সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, আইনি পথ আরও খানিকটা বাকি আছে। অপেক্ষা করতে হবে জানুয়ারিতে আপিলে রিভিউয়ের রায় পর্যন্ত। পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনীর রায়টা এখনো রয়ে গেছে। অতএব এখানে একটু খুব টেকনিক্যালি দেখতে হলে হয়তো বলা যায় যে কিছুটা এখানে দুইটা রায় একসাথে মিলে জিনিসটা একদম পাকাপোক্ত 100% ফিরে আসবে। 5 আগস্ট সরকার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে কি থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি নতুন করে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার? সেই প্রশ্নের জবাবে ডক্টর মালিক, পূর্ণাঙ্গ রায়ে নিশ্চিত যে এই প্রশ্নটা উনি একটা কিছু দিক নির্দেশনা দিবেন বা বলবেন। আর একইভাবে যেটা ত্রয়োদশ সংশোধনের রায়টা যে বাকি রয়েছে রিভিউটা, এই দুইটা রায় মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার আপাত দৃষ্টিতে যেটা একটু ভিন্নমুখী মনে হলেও আমি নিশ্চিত যে ওনারা জিনিসটা আমলে নিয়ে এটার একটা সুরাহা করে দিবেন। আপাতকালীন ব্যবস্থা হিসাবে ওনারা হয়তো কোনোভাবে এই অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে গণ্য করা যেতে পারে, ওই ধরনের কথা সম্ভবত বলছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর শাহদিন মালিক। দলীয় সরকারের অধীনে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের প্রস্তাব করবে নির্বাচন সংস্কার কমিশন, পরে সরকারই ঠিক করবে কোনটার সংস্কার হবে কোনটার হবে না, এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বুধবার রাতে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে, তাই নির্বাচন সংস্কার কমিশন গঠন প্রয়োজন ছিল। আরও বলেন, দুর্বল আইন হলেও সম্মানিত মানুষ দিয়ে এই কমিশন গঠন করা হয়েছে, তাই ভালো ফলাফলের আশা করেন বদিউল আলম। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কাজ সমাপ্তের প্রত্যাশাও করে নির্বাচন সংস্কার কমিশন। আমাদের সংস্কার প্রস্তাব দেব এবং এরপরে যখন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যখন হবে আলাপ আলোচনা হবে, তখন চিহ্নিত হবে কোন কোন সংস্কার করতে হবে। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে যৌক্তিক উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বিগত সরকারের আমলে সংবিধানে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সংবিধান জনগণের জন্যই, তাই জনগণের অভিপ্রায়কে অতিক্রম করে এমন কোনো শর্ত সংবিধানে থাকতে পারে না। এ সময় তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিতে আগামী 3 থেকে 5টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। পাশাপাশি জুলাই আগস্টে হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ দেন জুনায়েদ সাকি। পঞ্চদশ সংশোধনী তাকে বাতিল ঘোষণা করেছেন অথবা তাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন, সেটা আমি মনে করি একটা অত্যন্ত যৌক্তিক রায় হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে সংবিধানের মধ্যে এমন অনেকগুলো অংশ এমন তৈরি করা হয়েছে যেগুলোকে অপরিবর্তনীয়। মেঘনা নদীতে অবৈধ চম্বুক ড্রেজার বসিয়ে ইজারা ছাড়াই বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী সদরের সাধারণ মানুষ। বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এলাকাবাসী। পরে সেখানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বিক্ষোভ ও মানববন্ধনে তারা বলেন, গত 2 সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নরসিংদীর চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখন ভাঙন আতঙ্কে। 10টিরও বেশি চম্বুক ড্রেজার বসিয়ে অবৈধভাবে দৈনিক প্রায় কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে। অতি দ্রুত এসবের অবসান চান মানববন্ধনকারীরা। কক্সবাজারের চকরিয়ায় ব্লক তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে 2 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডস্থ তরসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কারখানায় মিক্সার মেশিনটি বন্ধ করে শাহিন ও জিহান নামের 2 শ্রমিক মেশিনটি পরিষ্কারের সময় হঠাৎ তা চালু হয়ে যায়। এ সময় মেশিনের ভেতরে আটকা পড়ে আহত হয় শ্রমিকরা। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদরের সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম। তিনি বলেন, বুধবার বিকেলে কয়েকজন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সে সময় বিএসএফ এর 46 ব্যাটালিয়নের গোড়ালগাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়।
বাকিরা দেশে ফিরতে সক্ষম হলেও ধরা পড়ে ওয়াসিম। তাকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজেপি। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে যমুনা টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে উল্লেখযোগ্য হারে রেমিটেন্স প্রেরণ করছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে করোনাকালীন সময়ে দেশটি থেকে রেকর্ড সংখ্যক রেমিটেন্স আসে বাংলাদেশে। তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে পাসপোর্ট চালুর চেষ্টা করছে মিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তিনি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে অসামান্য ভূমিকা রাখায় যমুনা টেলিভিশনকে ধন্যবাদও জানান রাষ্ট্রদূত। আমরা আশাবাদী জানুয়ারি শেষ নাগাদ এখানে আমরা ইলেকট্রনিক পাসপোর্ট চালু করতে পারবো এবং ইতোমধ্যে বা ইন বিটুইন যেন এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়াটা চলমান থাকে। নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। জমকালো আয়োজন ছিল দুবাই কনসুলেট এবং আবুধাবি দূতাবাসে। দুই মিশনেই আয়োজন ছিল আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নাচে গানে আবৃত্তিতে মুখর দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণ। বিদেশে বিবুই বাঙালিয়ানায় মেতে উঠেছেন প্রবাসীরা। উপলক্ষ বিজয় দিবস। সকালে কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ এই দিনের আনুষ্ঠানিকতা। পরে সন্ধ্যায় হয় মূল আনুষ্ঠানিকতা। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাড়ি পাঠ করে শোনান কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, প্রথম সচিব আরিফুর রহমান ও সাজ্জাদ জাহির। এরপর শুরু হয় আলোচনা সভা। এ সময় স্বাধীনতার সুফল জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তারা। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। মহান বিজয় দিবসে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ ওনাদের সকল সম্মানিত অফিসারকে সম্মান জানাচ্ছি আজকে সুন্দর এক টুকরো বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রবাসের মাটিতে। বাংলাদেশ সবার বাংলাদেশ, এই সবার বাংলাদেশ যাতে হয়, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নতুন বাংলাদেশ রূপে আবির্ভূত হয়, আমরা সেটাই জন্য অপেক্ষা করছি। পরে প্রদর্শিত হয় বিজয় দিবসের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা ও নাচ পরিবেশন করে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দিবসটির আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দূতালয় প্রধান আশফাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুল সালাম, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী আব্দুল সালাম খান সহ অন্যান্যরা। মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসও। পতাকা উত্তোলন, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুটি মিশনে একদিনের ছুটিও ঘোষণা করা হয়। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। নিপ্পন বেঙ্গল ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে জাপানিজ সুবিধাবঞ্চিত শিশু এবং জাপানিজদের মাঝে বিভিন্ন হালাল খাবার বিতরণ করা হয়েছে। সার্বিকভাবে সহযোগিতা করেছে টোকিও চোফু সিটি। ব্যস্ততার জন্য যে সকল জাপানিজ পরিবার তাদের বাচ্চাদের দেখভাল করতে পারে না, তাদের জন্য প্রতি মাসে আয়োজন করে থাকে নিপ্পন বেঙ্গল ফ্রেন্ডস সার্কেল স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আব্দুল সালাম চুলন, সাধারণ সম্পাদক দিলু এজিমা এবং এমাজাকি এশিহিরো সহ অন্যান্য সদস্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ড হ্যাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওবিএ মিলেনিয়াম সেন্টারে হয় এই আয়োজন। ওল্ড হ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাজ্জিল খানের পরিচালনায় বক্তব্য রাখেন হাইডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আজিজুর রহমান দারা,
নুরুল ইসলাম এবং নানু মিয়া সহ আরও অনেকে। সবার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাই বক্তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরেন। প্যারিসে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্যারিস মেরির বলরুমে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অতিথিদের শুভেচ্ছা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতাবাসের হেড অব চ্যান্সেলরি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় আলোচনায় অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার মিজানুর রহমান, ফ্রান্স বিএনপি সভাপতি সাইফুর রহমান এবং সাংবাদিক ওমর ফারুক সহ আরও অনেকে। এ সময় প্যারিস দূতাবাসে সম্প্রতি চালু হওয়া পাসপোর্ট হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় তিনি ওয়েজ অনার্স বোর্ডের মেম্বারশিপ কার্ড তুলে দেন এক প্রবাসী বাংলাদেশের হাতে। দক্ষিণ আফ্রিকায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ হাই কমিশন প্রিটোরিয়া। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এর সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা। বিজয় দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, বিএনপি নেতা মমিনুল হক, একেএম আখতারুজ্জামান, মোহাম্মদ ওমর ফারুক সহ সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনার এক পর্যায়ে বক্তারা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা স্মরণ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফিরোজ আলম কাজল, পরিচালনা করেন নুরুল ইসলাম রাজীব। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী রিয়াদ আহমেদ রোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালির আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। বাংলাদেশের অর্থনীতি চাপে আছে। বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8% আর গড় মূল্যস্ফীতি দাঁড়াবে 11%-এর বেশি। বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে কঠিন চাপে পড়েছে অর্থনীতি। উন্নতির জন্য সংস্কার পদক্ষেপ চলমান রাখতে হবে। সন্ধ্যায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, ঋণের 4র্থ কিস্তি ছাড় এবং বর্ধিত ঋণ সহায়তার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে মনোযোগ বাড়াতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।